সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন আতাউর রহমান সাহেব। জানতে চেয়েছেন ৬২ পয়েন্টে কত শতাংশ হয়, জানালে উপকৃত হতাম। ৬২ পয়েন্ট মানে ৬২%। এটারে আপনি আরো বলতে পারেন আধা শতাংশের একটু বেশি আছে। আরো স্পেসিফিক আপনি বলতে চাইলে ১%-এর ১০০ ভাগের ৬২ ভাগ আছে। আপনি বিষয়টা এইভাবে বলবেন। আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন রুহুল আলম সাহেব, জানতে চেয়েছেন স্যার ৬২.২৬% গন্ডায় কিভাবে নেব। গন্ডার হিসাব করার জন্য আমাদের দেশীয় একটা হিসাব আছে, প্রতি ৬% বলে ১ গন্ডা। এই জন্য আপনি ৬২.২৬কে যদি ৬ দ্বারা ভাগ করেন, আমি এখানে দেখলাম ১০.৬৮ গন্ডা হয়। কিন্তু এটারে যদি আপনি ফর্সার হিস্যা বন্টনের গন্ডা চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে। টোটাল সম্পত্তি যেহেতু ৬২.২৬% এবং এক ব্যক্তির হিস্যা কতটুকু হবে, তখন আপনাকে বলতে হবে যে এই অনুযায়ী কত গন্ডা পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন সালাউদ্দিন আইয়ুবী সাহেব, জানতে চাইছেন আমরা জানি ১০০০ বর্গ লিঙ্কে ১% আর ৪৩৫.৬০ স্কোয়ার ফুটে ১%। ১০০০ বর্গ লিঙ্ককে ৬৬ দিয়ে গুণ করলে ৬৬০ ফুট হয়। আপনি এখানেই ভুল করছেন মূলত। দেখেন, আপনি বর্গ লিঙ্ককে আমরা ৬৬ দিয়ে গুণ করে আপনাকে ফুটে নিতে বলি নাই। আমরা বলছি ফুটে। আপনি লিঙ্ক এক কথা আর বর্গ লিঙ্ক এক কথা। লিঙ্ক হইল আমার কাছ থেকে আপনার কাছে দূরত্ব, যেটা সোজাসুজি মেপে যাব সিকলে, এটারে বলে লিঙ্ক। আর বর্গ লিঙ্ক যেটা, সেটা হইলো এটার চারিদিকের একটা অবস্থান আছে যেখানে আপনি দাঁড়াইতে পারবেন, বসত বাড়ি করতে পারবেন, একটা জায়গা। আর লিঙ্ক হইলো এক জায়গা থেকে আরেক জায়গার সহজ সরল একটা দূরত্ব, সোজাসুজি দূরত্ব। এই জন্য আপনি বর্গ লিঙ্ককে ৬৫ দ্বারা কখনো গুণ করবেন না। আপনি গুণ করবেন শুধু লিঙ্ককে ফুটে নেওয়ার জন্য। এই জন্যই আপনার ওই হিসাবটা মিলে নাই, আমি দেখলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আপনি আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওপি চৌধুরী সাহেব, জানতে চেয়েছেন স্যার পুরাতন দাগ এসে দিয়ে নতুন দাগ বিআরএস কিভাবে বের করব। এক্ষেত্রে যদি আপনার দুইটা নকশাই নিশ্চয়ই আপনার কাছে আছে, এসে নকশাটাকে আপনি ট্রেসিং করতে হবে। ট্রেসিং করতে পারেন, কম্পিউটারের মাধ্যমে করলে পেন্টাগ্রাফ করতে পারেন। ট্রেসিং করে যখন আপনি বিআরএস নকশার উপর রাখবেন, তখন ওই দাগটা, যেই দাগটা ট্রেসিং করলেন, ওইটা একটা কোণায় মিলাইতে হবে। কোন কোণায় কিভাবে মিলছে, এতে করে আপনি ওই এসে দাগ থেকে বিআরএস দাগ কোনটা কোনটা হইল, কতটা হইল, ওটার ভিতরে আপনি যেগুলি পড়ে এইভাবে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন হাসানুল হক সাহেব, জানতে চেয়েছেন স্যার 1 লিঙ্ক ইকুয়াল টু কত ফিট, অর্থাৎ এক লিঙ্কে কত ফুট, এটা জানতে চেয়েছেন। এক লিঙ্কে ৬৫ ফুট। আপনি মুখস্থ রাখতে পারেন যে এক লিঙ্ক সমান ৬৫ ফুট। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আমিনুল হক সাহেব, জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ৩ মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নাই, তাহলে বন্টন কিভাবে হবে। মেয়েদের সম্পত্তির কথা আমরা আমাদের পারে টিউটোরিয়ালে দিছি। আপনারা জানেন যে মেয়েরা যদি একাধিক মেয়ে হয়, আপনি ৩ মেয়ের কথা বলছেন, আমি ৩ মেয়ের বলতেছি, একাধিক মেয়ে যখন হবে তখন এই মেয়েরা পুরো সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবে। বাকি ১ ভাগ কে পাবে, এখানে আপনি ওয়ারিশের কথা বললে সেই সিদ্ধান্ত হতো। অনেক সময় পিতা আছে, অনেক সময় দেখা গেছে যে ভাই আছে, অনেক সময় ভাতিজা আছে, অনেক সময় চাচা জ্যাঠা এই লেভেলের লোকজন আছে, উনারা পাবে। মেয়ে যদি সিঙ্গেল একটা হইতো তাহলে পুরো সম্পত্তির অর্ধেক পেত। আর যেহেতু মেয়ে একাধিক মেয়ে, এখানে ৩ জন বিধায় একাধিক বিধায় সমস্ত সম্পদের এরা ৩ ভাগের ২ ভাগ পাবে। বাকি ১ ভাগ অন্য কেউ এভাবে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ফারুক সাহেব, জানতে চেয়েছেন আমার শরীয়তপুর জেলা দামুড়া থানা গ্রাম ছোট শিগুলকুড়া ৭৬ নং মোজায়। আমার প্রশ্ন হইল সিএস পর্সা দাদার বাবার নামে এসে আর এস বিআর লিখলেন, বিআর অন্যের নামে রেকর্ড হয়ে আছে। আমরা কি সিএস এর মালিকানা দাবি করতে পারবো? সেই ক্ষেত্রে কি কি করতে হবে আমাদেরকে? আপনি আপনার দাদার বাবার নামে সিএসএ নাম দেখছেন, পরবর্তীতে অন্যান্য এই যে এসএ জরিপ হইল, আরএস জরিপ হইল, বিএস বলতে চাইছেন হয়তো, বিএস জরিপ হইল,
এই জরিপগুলো দেখতেছেন পুরো প্রক্রিয়া অন্যের নামে। এখন এই অন্যের নামে কিভাবে গেল এই জিনিসটা ১ নম্বরে আপনাকে দেখতে হবে। শুধু সিএস অনুযায়ী আপনি দাবি করলেন যে সিএস এ আমরা মালিক। তখনই আপনারে বলব যে এই পরবর্তীতে এরা এভাবে মালিক হয়ে গেছে। কিসের ভিত্তিতে? এরা কি ক্রয় সূত্রে মালিক হইলো? নাকি আপনার দাদার কোনো ওয়ারিশ সূত্রে মালিক হইলো? এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। কারণ সিএস এ অন্য লোক মালিক থাকতেই পারে। পরবর্তীতে স্টেজ বাই স্টেজ যে যেভাবে থেকে কিনছে অথবা ওয়ারিশান হইছে ওইভাবে মালিক হবে। এইজন্য আপনাকে আগে ডকুমেন্টটা এটা আপনারে বাইর করতে হবে। যাদের নামে এখন বিএস দেখতেছেন, আরএস দেখতেছেন, এসএ দেখতেছেন, এরা কিসের ভিত্তিতে মালিক হইলো এটা আপনি দেখেন। যদি ওরা ওইটার সঠিক কোনো কিছুর ভিত্তিতে মালিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হইলই। আর যদি ওরা আ অন্য কোনোভাবে অর্থাৎ সঠিক নয় এরকম কোনো ডকুমেন্টের ভিত্তিতে মালিক হয় তাহলে আপনি ওইটার বিরুদ্ধে এগেইনস্ট এ এরকম কেস করতে পারেন, মামলা করতে পারেন যে এটা সংশোধনের জন্য। তবে প্রক্রিয়াটা একটু দীর্ঘ। যেহেতু অনেক আগের প্রক্রিয়ার কথা বলতেছেন, একটু জটিল হবে। তারপরেও আপনি চেষ্টা করে আগে ১ নম্বরে এটা দেখেন, ওরা ওদের মালিকানাটা কিসের ভিত্তিতে দেখায়? কিসের ভিত্তিতে এরা মালিক হলো? পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মঞ্জুমিদা সাহেব কুয়েত থেকে জানতে চেয়েছেন, স্যার আমার প অ প্রশ্ন হাসান উদ্দিন ২ স্ত্রী ৩ পুত্র ২ কন্যা রেখে মারা যায়। ১ম স্ত্রী ২ পুত্র ১ কন্যা, ২য় স্ত্রী ১ পুত্র ১ কন্যা। এখন ১ম স্ত্রী ২ পুত্র থেকে ১ পুত্র মারা গেছে। বেঁচে আছেন ২ স্ত্রী ২ পুত্র ২ কন্যা। এখন সম্পত্তি কি ২ ভাই সমানভাবে পাবে নাকি ১ম স্ত্রী বেশি পাবে? আসলে ফারাইজের হিসাবগুলোর কথা, ফারাইজের প্রশ্নগুলোর কথা আমরা আপনাদেরকে বলছি এই কথা। ফারাইজের বিষয়গুলা জানতে আপনি ২ টা জিনিস খালি চিন্তা করবেন। ১ নাম্বারে চিন্তা করবেন আপনি কোন একটা লোক মারা গেছে এবং তার কে ওয়ারিশ আছে এই কথা বলবেন। আপনি এতভাবে যদি এর সাথে এর সাথে এর সম্পর্ক যদি আপনি লিয়াজু এভাবে করেন, তাহলে এটা বের করা অত্যন্ত জটিল হয়ে যাবে এবং আপনিও সঠিক সলিউশন পাবেন না। আপনি সিঙ্গেল চিন্তা করবেন যে এমুক ব্যক্তি মারা গেছে, এর ওয়ারিশ কে আছে? এমনকি মৃত ব্যক্তির সাথে সম্পর্ক করে আপনাকে জিজ্ঞাসা করবেন। যেমন ১ম টা যদি আমি বলি, আমি দেখলাম হারেসউদ্দিন সাহেব যখন মারা যায়, উনার আ ২ স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা রেখে মারা যান। এক্ষেত্রে যেহেতু সন্তান আছে, স্ত্রী পাবে ৮ ভাগের ১ ভাগ। বাকি সম্পত্তি ভাই-বোনেরা এভাবে ভাগ করবে। অর্থাৎ উনার ছেলে-মেয়েরা এভাবে ভাগ করে নেবে যে প্রতি ছেলে যা পাবে, প্রতি মেয়ে তার অর্ধেক পাবে। প্রতি মেয়ে যা পাবে, প্রতি ছেলে তার ডবল পাবে। যেহেতু এখানে ২ এখানে আমি বলি যে আপনি যেহেতু ৩ পুত্র ২ কন্যা বলছেন, তাহলে ৩ পুত্রের জন্য আমরা নেব ৬ ভাগ। আর ২ কন্যার জন্য নেব ২ ভাগ। অর্থাৎ ছেলে-মেয়েদের অংশটা আমরা করব ৮ ভাগ। ৮ ভাগ করে মেয়েদেরকে দিবেন ১ ভাগ, ছেলেদেরকে দিবেন ২ ভাগ। এইভাবে ১ম জনের যিনি ইনার শেষ হবে। আসেন এরপরে যদি মনে করেন ১ম স্ত্রীর ২ পুত্র ১ কন্যা, ১ম স্ত্রী যখন মারা যায় তখন তার ২ পুত্র ১ কন্যা আছে। তো ঠিক আছে, যদি তার ২ পুত্র থাকে ২ পুত্রের জন্য এবার নিবেন ৪ ভাগ, মেয়েটার জন্য নিবেন ১ ভাগ, সম্পত্তি করবেন ৫ ভাগ। ৫ ভাগ করে ছেলেদেরকে দিবেন ২ ভাগ করে, মেয়েকে দিবেন ১ ভাগ করে। এইভাবে আপনি দেখিয়েন, কিন্তু পরবর্তীগুলো একটু জটিল পর্যায়ে বলছেন কার সাথে কার কি সম্পর্ক, এখান থেকে এইভাবে পাঠ-উদ্ধার করা কঠিন। আপনি সিঙ্গেল ব্যক্তি বলবেন যে অমুক মারা গেল, তার এই ওয়ারিশ আছে, কিভাবে বন্টন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নুর ইসলাম সাহেব জানতে চেয়েছেন, ভাই-বোন ৬ জন থেকে জমি কিনেছি। এখন ৩ জন বলে তারা আসিতে পারিবে না কমিশন দলিল করার জন্য। বাকি ৩ জন সরাসরি দলিল দিবে। আমার প্রশ্ন, ৩ জন সরাসরি ৩ জন কমিশন দলিল দিবে, এটা কি একই দিন করানো সম্ভব? যেই ৩ জন কমিশন দলিল দিবে তারা ঢাকা থাকে, জমি নোয়াখালী মাইজদিতে। আর কমিশন দলিলের খরচ কেমন বিস্তারিত বললে উপকৃত হতাম। এখন সবচাইতে বড় কথা হলো একই দলিল কেউ কমিশন দিবে, কেউ দেখা গেছে যে সরাসরি যাইয়া দিবে, এটা সম্ভব হয়ে উঠে না। কারণ সেটেলমেন্ট সাব রেজিস্ট্রার অফিসের যে কর্মকর্তারা এরা আমাদের জন্য একই দলিলের জন্য বারবার বসবে না। ক্রেতা বিক্রেতাকে সামনে নেবে, ওরা বিষয়গুলো শুনবে, ওদের স্বাক্ষর নেবে, সে স্বাক্ষর দিয়ে কমপ্লিট করবে বিষয়টা। এখন কেউ আ উম কয়েকদিন আগে যাইয়া অথবা একই দিনই হোক একটা কতারে যাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া স্বাক্ষর দিয়ে আসছে, আবার কারো জন্য বাসায় যাবে, এরকম হয়ে উঠবে না। এরা একই জায়গায় থাকতে হবে। হয় আপনি কমিশন করলে সবাইকে এক জায়গায় রাখবেন কমিশনের জন্য, অথবা সবাই সাব রেজিস্ট্রি অফিসে যাইয়া ওখানে স্বাক্ষর দিবে।
আর খরচের কথা যেহেতু আপনি বলছেন, খরচটা অন্যান্য স্বাভাবিক দলিলের মতো। তবে কমিশনের জন্য আলাদা খরচ আছে। ৭ থেকে ৮,০০০, ৯,০০০ এরকম কিছু একটা খরচ হবে, যেটা আপনার দলিল লেখক আপনাকে বলে দিবে, অসুবিধা নাই। এই বাড়তি খরচটা করতে হয় যদি আপনি কমিশন আম আ নিতে চান দলিলের ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।